জাহাজ যখন ডোবে তখন সবার আগে খবরটা পায় জাহাজের খোলে থাকা ইঁদুররা, এবং জাহাজের মায়া ত্যাগ করে সবার আগে তারা কিন্তু জাহাজ থেকে ঝাঁপ দেয়। হ্যাঁ, দিদিমণির দলের সঙ্গেও ঠিক সেই একই ঘটনা ঘটেছে। না, এবারে আর ওই দলের বড় বড় নেতা মন্ত্রী তাদের কথা বলছি না, কেননা 2021-এর ভুল থেকে শিক্ষা নিয়ে বিজেপি একটা ঘোষিত স্টান্স নিয়ে নিয়েছে। না, এবার কোনো যোগদান মেলা হচ্ছে, ছুটকা ছাটকা কিছু কর্মী লেভেলের যোগদান হয়তো হবে, কিন্তু এই ঢাকঢোল পিটিয়ে চার্টার প্লেনে করে নেতা মন্ত্রীদের উড়িয়ে নিয়ে গিয়ে যোগদান সেরকম কিছু হবে না। যদিও তারা একটা গ্রিন সিগন্যাল পেলে ঝাঁপ দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে বসে আছে, কেননা তারাও বুঝছে যে দিদিমণির তরি এবারে ডুবছে, কারোর ক্ষমতা নেই সেই জায়গা থেকে দিদিমণিকে রক্ষা করে। কিন্তু তাদের জন্য কোনো গ্রিন সিগন্যাল আসছে না দিল্লি থেকে, ফলে তারা হাতান্তরে পড়েছেন। তাহলে কোন ইঁদুরদের কথা বলছি? যে ইঁদুরদের উপর ভরসা রেখে এত অন্যায় এত দুর্নীতি করার পরও একটার পর একটা নির্বাচনে দিদিমণির দল জেতে এবং লাফিয়ে লাফিয়ে তাদের ভোটটা বাড়ে। আমি সেই তিনটে ইঁদুরের কথা বলছি, এবং সেই তিনটে ইঁদুর হচ্ছে: এক, ভুয়ো ভোটার; দুই, দলদাস প্রশাসন; এবং তিন, চটি চাটা পুলিশ। তিনজনই দেখছে যে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছে, এবং শুধু বিপদ নয়, যার মাথায় ডিডির হাত সেই খাবে জেলের ভাত। এই জায়গাটা তাদের জন্য প্রতিপন্ন হতে চলেছে। ফলে ইমিডিয়েটলি তারা শিবির বদল করছে, এবং আগামী দিনে আর দিদিমণির উপর কোনো ভরসা রাখতে পারছে না। কেননা দিদিমণি যতই ডায়লগ দিক, আমি বুক দিয়ে তোমাদের রক্ষা করব, তোমরা অন্যায়টা করে যাও, আলটিমেটলি পাপ করলে কারোর বাপের ক্ষমতা নেই বাঁচাবে, সেই বার্তাটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। আর যত স্পষ্ট হচ্ছে তত ছটফটানি আতঙ্ক বাড়ছে, আর তত দিদিমণির মাথায় কালো মেঘ চড়ে বসছে। কি হচ্ছে এক 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 করে আপনাদের বলি। আপনারা ইতিমধ্যেই জানেন যে এসআইআর প্রক্রিয়া চলছে, যেখানে ভুয়ো ভোটার যাদেরকে দিদিমণি নামিয়ে আনতেন ভোটের দিন উন্নয়নের সিঁড়ি বেয়ে, এবং সেই ভোটটা দিয়ে ছাপ্পা করিয়ে একটার পর একটা বাজিমাত করতেন, সেই জায়গায় এসআইআর এসে গেছে। এবং এসআইআর এসে যাবার পর একের পর এক ভোটার সেখানে ডিলিট হয়ে যাচ্ছে। যারা অস্তিত্বহীন, যারা মৃত, যারা শিফটেড, যারা ডুপ্লিকেট, তারা সকলেই কিন্তু ডিলিটেড হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 64,50,000 ভোটার তারা কিন্তু ডিলিট হয়ে গেছে। অর্থাৎ সংখ্যাটা প্রায় অ্যাভারেজ যদি ধরি, প্রত্যেকটা বিধানসভায় 22,000 করে ভোটার গায়েব হয়ে গেছে। অর্থাৎ এই 22,000 অবধি মার্জিন যেসব বিধানসভাতে ছিল দিদিমণির দলের, সেই সমস্ত বিধানসভা এবার কিন্তু ঘ্যাচাং ফু হতে চলেছে। সংখ্যাটা খুব কম নয়, 170-80 বিধানসভা সব মিলিয়ে। আচ্ছা, এই তো গেল ব্যাপার, কিন্তু সেখানেই শেষ হয়নি। আপনারা জানেন এখন ওই ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে, এবং শুনানি শেষ। বহু বাদের আশঙ্কা খোদ শাসক দলের। কেন আশঙ্কা করছে? কেন? যদি সকলেই ঠিক থাকে, সেখানে নির্বাচন কমিশন যদি কিছু 2 নম্বরই কাজ করার চেষ্টাও করে, মহামান্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। তারা আবারও ডকুমেন্টস দেবে, তাদের নাম ভোটার তালিকায় চলে আসবে। তাহলে এই বাদ যাওয়ার আশঙ্কাটা কেন হচ্ছে তার কারণ হচ্ছে এরা সকলেই ফেক ডকুমেন্ট নিয়ে বসে আছে। এবং যেটুকুনি জানতে পারছি এই মিডিয়া রিপোর্ট থেকে, সেখানে বলা হচ্ছে প্রায় 80 লক্ষ সব মিলিয়ে নাম্বার বাদ যাবে। এবং যদি 80 লক্ষ টোটাল এই এসআইআর প্রসেসে বাদ যায়, তাহলে প্রত্যেকটা বিধানসভায় গড়ে কত বাদ যাবে জানেন? 27,000 করে ভোটার একটা বিধানসভায়। ওই বিভিন্ন রকম আপনারা খবর শুনছেন না, যে এসআইআর তো শেষ হয়ে গেছে, এই মাত্র 64.5 লাখ বাদ গেল, যে নাম্বারটা এক্সপেক্ট করা হয়েছিল তার ধারে কাছে সংখ্যাটা পৌঁছয়নি, এসআইআর প্রসেস ফ্লপ হয়ে গেছে। যদি তাই হবে, তাহলে 64.5 লক্ষ বাদ যাওয়ার পর 80 লক্ষের আশঙ্কা কেন খোদ শাসক দল করছে? 27,000 অ্যাভারেজ, মানে ওই মার্জিন অবধি যে আসনগুলো জিতেছিল সেইগুলো কিন্তু মায়ের ভোগে চলে যাবে, এবং সেই সংখ্যাটা 200-র কাছাকাছি। আর যদি বাস্তবটা মানা হয়, যেটা বিরোধী দল মোটামুটি বুঝতে পারছে, এবং কমিশনের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি, যে পরিমাণ ভুয়ো ডকুমেন্ট আপলোড হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে যদি ঠিকঠাকভাবে এসআইআরটা হয়, তাহলে যে বাদ যাবে তার সংখ্যাটা 1,20,00,000-এর কাছাকাছি। জানি না শেষ পর্যন্ত কী হবে, এসআইআর শেষ হলে সেটা তো ফাইনাল লিস্ট বেরোলে আমরা বুঝতে পারবো। কিন্তু যদি সত্যি 1,20,00,000 বাদ যায়, তাহলে প্রত্যেক বিধানসভায় গড়ে কত ভোটার বাদ যাবে বুঝছেন? 41,000। প্রত্যেকটা বিধানসভা থেকে 41,000 করে ভোটার বাদ যেতে পারে গড়ে। এবার গড় মানে বলছি, কোথাও 27,000 বাদ যাবে, কোথাও আবার 60,000 বাদ যাবে, কোথাও 12,000 বাদ যাবে, কোথাও 90,000 ভোটার বাদ যাবে। বুঝতে পারছেন কি ইকুয়েশন চেঞ্জ হবে? ওই বড় বড় ফুটানি মানুষ আমাদের পাশে আছে না, বেরিয়ে যাবে।
এখানেই শেষ নয়, আতঙ্ক জ্বালার আরও জায়গা আপনাদের দেখাচ্ছি। ভোটার নিয়ে, এসআইআর নিয়ে এত ছটপটানি, এত চিরবিরানি কেন? শুনানি শেষে পরিযায়ীদের নাম বাদ পড়ার আশঙ্কা। এই পরিযায়ীরা কারা? বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, বড় বড় ডায়লগ দেয় না? অথচ এই রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে এবং তাদের একটা বড় অংশ, 90% সংখ্যালঘু, তারা ওই গুজরাট, ওই উত্তরপ্রদেশ, ওই বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে পুরো পরিবার নিয়ে। এখন তাদের নাম এই এসআইআর পদ্ধতিতে ঘেঁচাং হতে চলেছে। কেন? তারা কি ডুপ্লিকেট? হ্যাঁ, ডুপ্লিকেট বা ফেরেববাজ অনেকগুলো আছে, বাংলাদেশি, রোহিঙ্গা অনেক আছে, সেই জন্য ভয়ে তারা আসেনি। কিন্তু একটা বড় অংশ হচ্ছে পুরো পরিবার নিয়ে যেহেতু চলে গেছে, ফলে তাদেরকে নোটিশটাই সার্ভ করা যায়নি। এবং তারা জানে যে তাদের যদি এই এসআইআর প্রসেসের জন্য আসতে হয় তা সশরীরে, তাহলে তার একটা বিশাল খরচ আছে, ছুটি আছে, যেটা তারা সেটা বইতে পারবে না সেই খরচটা, ফলে তারা আসছেই না। তাহলে যেহেতু তারা ডকুমেন্টস দিচ্ছে না, যেহেতু তারা ভেরিফাই করাচ্ছে না, যেহেতু তারা সশরীরে থাকছে না, তাদের নামগুলো কি করে থাকবে? অনেকে ভয়ে আসেনি, জানে তারা বাংলাদেশি, তারা রোহিঙ্গা, তারা ধরা পড়ে যাবে। তাহলে এই পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ যদি এসআইআর প্রসেসের পর ভোটার তালিকা থেকে বাদ চলে যায়, কার কপালটা পুড়বে? কার কপালে চিন্তার মেজটা বাড়বে? সুতরাং বুঝতে পারছেন খেলাটা কোন লেভেলে হচ্ছে। এবার আরেকটা মজার জিনিস হয়েছে এই এসআইআর প্রসেসে, সেটা হচ্ছে ভুতুরে ভোটারের পর এবার ভুতুরে অভিযোগকারী। হাওড়ায় 2000 জনের কাছে নোটিশ। কেসটা কি? কেসটা হচ্ছে দিদিমণির দলে বেশ কিছু ভোট ম্যানেজার আছে, একদম পুরো বিধানসভা ধরে 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 তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তারা কি করে? তারা বিরোধী ভোটারদের চিহ্নিত করে, এবং এতদিন ধরে যে বদমাইশিটা করে আসছিল সেটা আবারও করতে গেছে এসআইআর প্রসেসে, এবং ধরা পড়ে গেছে। কি সেটা? বিরোধী ভোটার চিহ্নিত করে জোর করে আধিকারিকদের দিয়ে বলে যে এদের নামটা ডিলিট করিয়ে দাও, এরা এক্সিস্ট করে না, এইটা করে দাও। ফলে অনেকেরই যোগ্য ভোটার হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই। এবার তারা যেহেতু এই এসআইআর প্রসেসের নামটা তুলে দিয়েছে, বহু জায়গাতেই এই ঘটনা ঘটেছে যে তাদের নামে আবার অভিযোগ দিয়ে দিয়েছে ওই দিদিমণির দলের ভোট ম্যানেজাররা, যে এদের নামটা কেটে উড়িয়ে দিন, কেননা এরা ভোট দিলে আমাদের এগেনস্টে ভোট দেবে, আমাদের ওই মানুষ আমাদের পাশে আছে বলে ভিক্টরি সাইনটা দেখানো হবে না। আর এবার তাদেরকে চিহ্নিত করে ফেলেছে ইলেকশন কমিশন, যারা এরকম 2 নম্বরই ঘাবলাবাজ করছে, যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে। এবার তাদের কপালেও দুঃখ আছে, তাদেরকে নোটিশ চলে যাচ্ছে। সুতরাং সব জায়গা থেকে চাপটা আসছে। এই তো গেল প্রথম পিলারটা, যেটা হচ্ছে ভুয়ো ভোটার, যেটা দিয়ে এতদিন মাতব্বরি করা হতো। এবার 2 নম্বর, যারা হচ্ছে দলদাস আধিকারিক, যাদেরকে এক্সটেন্ডেড ভার্সন বলা হয় দিদিমণির দলে, তাদের কি অবস্থা হয়েছে? আপনারা বারবার বলছিলেন ইলেকশন কমিশন একটা কাগুজে বাঘ, কিছু করছে না কেন? এবং আপনাদেরও দোষ নেই, আমাদের সোশ্যাল মিডিয়ারও বেশ কিছু লোক আছে, এবং যারা লব্ধ প্রতিষ্ঠ সংবাদ মাধ্যম, তারা তো একদম ঢাক ঢোল পিটিয়ে বড় বড় সব বিশেষ অজ্ঞ নিয়ে এসে বলে দিচ্ছিলেন যে কমিশনের দ্বারা কিছু হবে না। কই 4 জনকে কোথায় কিছু করতে পারলো? আমি বারবার আপনাদের একটা কথা বলে রেখেছি যে কমিশন লেজে খেলাচ্ছে, কমিশনের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। কমিশন ভদ্রতা করছে, এবং ভদ্রতাটাকে এরা দুর্বলতা মনে করছে, এটাই এদের কপালে শনি নাচাবে, ঠিক সেটাই হয়েছে। বারবারই আপনাদের আমি বলেছি যে এসআইআর প্রসেস কি শেষ হয়ে গেছে? কমিশনের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে যে করে হোক এসআইআরটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। যেখানে যেখানে অন্যায় হচ্ছে, যেখানে যেখানে বদমাইশি হচ্ছে, প্রত্যেকটা মার্কিং হচ্ছে, এবং তার অ্যান্টিডোট দেওয়া হচ্ছে। এত রোল অবজারভার, এত মাইক্রো অবজারভার, পালাবার পথ নাই, কাজ সুষ্ঠুভাবে হবে। আর কাজটা যখন শেষ হয়ে যাবে না, তখন এই দিদিমণির কথায় নাচা মালগুলো বুঝবে কত ধানে কত চাল। ঠিক সেটাই হয়েছে। রবিবার নির্দেশ পাঠিয়েছিল নবান্নকে, 24 ঘন্টার মধ্যে রাজ্যের 7 আধিকারিককে খোদ সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। এদেরকে বারবার দিদিমণির তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, প্রকাশ্যেই বলেছে যে তোমাদের কিচ্ছু হবে না, বুক দিয়ে তোমাদের রক্ষা করব, তোমরা শুধু অন্যায়টা করে যাও। আর নির্বাচন কমিশন বলেছে তোমরা আইন মেনে কাজ করো, তোমরা যদি আইন মেনে কাজ করো কোনো সমস্যা নেই, তোমরা আমাদেরই লোক, আমি সেটাই মনে করি। কিন্তু যদি তোমরা আইন মেনে কাজ না করো, তাহলে তোমাদের কপালে দুঃখ আছে। এরা বুঝতে পারেনি যে কমিশন এটা করতে পারে, কেননা বারবার ডেকে পাঠানো হচ্ছে, বারবার বলা হচ্ছে তোমরা করো অমুক ডেটের মধ্যে, কিন্তু কিচ্ছু করছে না। তার মানে কমিশনের কোনো শক্তি নেই, যত শক্তি দিদিমণির কাছে আছে। কিন্তু সেটা যে বাস্তব নয়। এই যে চিঠি চাপাটি পাঠানো হয়েছে, লিগালি পুরো ব্যাপারটাকে বাইন্ড করা হয়েছে, এরপর ব্রহ্মাস্ত্র শক্তিশালগুলো ছাড়া হচ্ছে। আর যখনই ছাড়া হচ্ছে, এরা এবার বুঝে গেছে খেলাটা কোথায় হয়েছে। 7 জন যে আধিকারিককে সাসপেন্ড করা হলো 3 মাসের জন্য,
তাতে আপাতত কি হবে, এদের সার্ভিস রুল বুকে ব্রেক পড়ে গেল, অর্থাৎ চাকরি জীবনই এদের ইনক্রিমেন্ট থেকে শুরু করে পদোন্নতি সমস্ত কিছু অ্যাফেক্টেড হবে। চাকরি জীবনে যে বেতনটা এরা পেত সেইখানে বেশ কয়েক লক্ষ টাকার ধাক্কা এরা পেয়ে গেল। শুধুমাত্র তাই নয়, চাকরি জীবনের শেষে অবসরকালীন জীবনে সেখানে পেনশন বলুন, গ্র্যাচুইটি বলুন, এই সমস্ত যে জায়গা আছে সেখানেও বড় টাকার ধাক্কা এরা পাবে। এদের বেতন এই 3 মাসের জন্য 50% হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যাদেরকে বুক দিয়ে আগলাবে বলেছিল তাদের আর্থিক ক্ষতিটা কতখানি হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি বলা হয়েছে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করো, এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারি নাম খাওয়াস্তে করা যাবে না, সেটা কিভাবে কি হচ্ছে সেটা কমিশন পুরোটা মনিটরিংয়ে রাখবে। এবং সেইখানে যদি দোষী প্রমাণিত হয় জেলটা হবে, জেলটা হলে চাকরিটা যাবে। বুঝতে পারছেন কোথায় চলে গেছে? আর সেইটা যে চলে গেছে সেটা সবথেকে ভালো এই আধিকারিকরা বুঝতে পারছে। যে আধিকারিকরা সাসপেন্ডেড হয়েছে, সরাসরি নির্বাচন কমিশন যাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে তাদের একজন মুখ খুলেছে। যেভাবে বলা হয়েছিল সেভাবেই কাজ করেছি, কমিশনের কোপে পড়ে সাসপেন্ড মুখ খুললেন ময়নাগুড়ির এই আরও ডালিয়া। যা বলা হয়েছে সেই কাজ করেছেন। আপনার সঙ্গে নির্বাচন কমিশনের কি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল? এতজন এই আরও কাজ করেছে, আপনার বিরুদ্ধেই কেন অ্যাকশন হয়ে গেল? আর কমিশনের কাছে কোনো প্রমাণ ছাড়া তারা এমনি এমনি করে দিল। কমিশনকে কি গাধা মনে হচ্ছে? আপনার যদি মনে হয় আপনি কথা শুনে কাজ করেছেন, যান না মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, দেখি কত ধানে কত চাল। আসলে কাজটা করেছিলেন, ঠিক বলেছেন, যেভাবেই বলেছিলেন সেভাবেই কাজ করেছিলেন, কিন্তু সেটা কমিশনের নয়, সেটা ওই 14 তলার কথা শুনেছিলেন। আর 14 তলার কথা শুনলে যে কি হতে পারে সেটা এবার হারে হারে টের পাচ্ছেন। আর এইটা শুধুমাত্র এই ভদ্রমহিলা নয়, পুরো প্রশাসনের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। যাদের এতদিন আশ্বস্ত করা হয়েছে, যাদের এতদিন চাপ দেওয়া হয়েছে যে ভাই তোমাদের কিচ্ছু হবে না, কমিশন কিচ্ছু করতে পারবে না, কাগজে বাঘ আমি সামলে নেবো, আমি দরকার হলে কালো কোট পরে গলায় কালো মাফলার জ্বলিয়ে চলে যাব সুপ্রিম কোর্টে সওয়াল করতে, সব ঠান্ডা হয়ে যাবে। এত সোজা? সবাইকে কি গাধা মনে করেছে? ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। যারা এই ফাঁদে পা দিয়েছিল এবার তারা বুঝতে পারছে। ফলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। এবং যেটুকুনি খবর পাচ্ছি প্রশাসনের একটা বড় অংশ বলছে না 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 না, আর ওই দিকে যেও না, ওই ফাঁদে যেও না, এবার অন্য খেলা হচ্ছে। এবার কপাল যদি পড়ে আমাদেরই পূর্বে ভাই, ওখানে দিদিমণির কিচ্ছু হবে না। সুতরাং ওই দিকে কথা শুনতে যেও না, যেটা ন্যায়সম্মত আইনসম্মত সেই কাজটা করো, কারোর প্রতি পক্ষপাতিত্ব করো না। আর যদি সত্যি প্রশাসন এরকম নিউট্রাল হয়ে যায়, ভয়ে হোক আতঙ্কে হোক যে জায়গা থেকেই হোক, তাহলে তাহলে কি হালটা হবে? খেলার মতো জায়গায় থাকবে তো? এবং আপনাদের যদি মনে হয় কমিশন এখানেই ব্যাপারটা ছেড়ে দিচ্ছে, এত সহজ নয়, তাহলে ভুতুরে ভোটার কাণ্ড মঙ্গলবারের মধ্যে এফআইআর রুজু করতে হবে আধিকারিকদের বিরুদ্ধে, সময় বেঁধে দিল কমিশন। ওই যে 4জন আধিকারিক যাদেরকে বেশ কয়েক মাস আগে বলা হয়েছিল যে করো এদের বিরুদ্ধে এফআইআর, তখন মুখ্য সচিব ছিল মনোজ পান্ত, ছুটে গিয়েছিল দিল্লিতে, ডাক পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এখন নন্দিনী চক্রবর্তী ছুটে গেছে, এবং নন্দিনী চক্রবর্তী গিয়ে বুঝে গেছে কত ধানে কত চাল, না করলে তার কপালে কী শনি নাচছে। সেই জন্যই এই 7 আধিকারিক হয়ে গেছে। এবার এই 4জনের ডেডলাইন দেওয়া হয়েছে, অর্থাৎ যারা 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 অন্যায় করেছে এবার সকলেই শাস্তির মুখে আসবে। অনেকের জেল যাত্রাও হবে। দেখুন না গ্যালারিতে বসে খেলাটা কীরকম মজাটা লাগছে। কি হচ্ছে না হচ্ছে, কে কাগজে বা কোন সংবাদ মাধ্যম কী হলো কী বললো কিচ্ছু দেখার দরকার নেই। আপনাদের নিজেদের চোখ কান আছে, বিচার বিবেচনা আছে। বারবার বলেছি খেলাটা দেখুন, তারপর ডিসিশানে আসুন, আগে থেকে লাফাবেন না। দেখুন কোথায় মজাটা জমে আছে। সুতরাং এটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাচ্ছে। এবার আর একটা যে অংশ, যেটা বারবার বলছিলাম যে এদেরকে ব্যবহার করে গা জোয়ারি করে বিরোধী কণ্ঠস্বর দাবানো হচ্ছে, সেই জায়গাতেও তো আতঙ্ক শুরু হয়ে গেছে। কেন বলছি, কয়েকদিন ধরেই আমি সোশ্যাল মিডিয়াতে একটা খবর দেখছি, এই দিদিমণির প্রিয় পাত্র রাজীব কুমার, তিনি নাকি ফুস হয়ে গেছেন, তিনি বিদেশে পালিয়ে গেছেন। এবং বেশ বেশ কিছু সোশ্যাল মিডিয়া, যারা যথেষ্ট পপুলার সোশ্যাল মিডিয়ায়, তারা কিন্তু এই খবরগুলো সামনে নিয়ে এসেছে। এতদিন হলে পুলিশের তরফ থেকে নোটিশ ফোটিশ গিয়ে বাড়িতে গিয়ে গ্রেপ্তারি করে তার বিরুদ্ধে পক্সো আইন এনে কত কী সব হয়ে যেত। আজকে পুলিশ কোনো অ্যাকশান করছে? আপনার কি মনে হয় পুলিশের উপর চাপটা কমে গেছে? তাদের উপর ওই 14 তলা থেকে চাপ আসছে না, যাও এদের বিরুদ্ধে অ্যাকশান নাও, কিন্তু তাও নিচ্ছে না। তার কারণ হচ্ছে এইসব খবরের সত্যতা রয়েছে। অর্থাৎ কোথাও একটা তো স্প্লিট হচ্ছে, কোথাও একটা তো ক্র্যাক হচ্ছে। এরাও তো বুঝতে পারছে যে এখানে যদি নাচতে যাওয়া হয়, ওই আইপ্যাক ক্যান্ডের ফাইল চুরি কেস পেন্ডিং আছে, সেই জায়গা থেকে জেল যাত্রা হতে পারে, তদন্তের মুখে পড়তে হতে পারে, এবং সেটা হলে বহু বহু দুঃখ কষ্ট কপালে নাচছে। আর তাই কি পলায়ন হচ্ছে? আর রাজীব কুমারের মতো এত প্রিয় পাত্র, তিনি যদি বিদেশে ভেগে পালিয়ে যান, তাহলে তাহলে সেই জায়গা থেকে
বাকিদের কি অবস্থা হচ্ছে, বাকিদের কাছে কি মেসেজ যাচ্ছে? প্রিয় বন্ধু, মানব একটা খবর করেছে দুদিন আগে, আমাকেও লিঙ্ক পাঠিয়েছিল, দেখলাম আমি, অপারেশন ডমিসাইল। সেখানে তো কলকাতা পুলিশকে একদম ধুনে দিয়েছে। কই মানবের বিরুদ্ধে এখনও অ্যাকশন হয়েছে বলে তো দেখিনি। যে মানব ভুয়ো খবর হচ্ছে। ওই একটা 3.5 বছরের জেল খাটা আসামি আছে না, চোর, সেই চিটিং বাসটা তার সেই পেপারের সঙ্গে কাজ করে, সেখানে দিয়ে এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে। পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশান হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই যে খবরটা করেছে মানবের যেটা দাবি, পুলিশেরই একটা অংশ তাকে এই খবরটা দিয়ে দিয়েছে, সমস্ত তথ্য প্রমাণ হাতে তুলে দিয়েছে। ফলে বেশি ঘাঁটাতে গেলে মহামান্য আদালতে গিয়ে লড়াইটা হবে, এত সহজে তো ছেড়ে দেওয়া হবে না। আর সেখানে গেলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তার মানে পুলিশের একটা বৃহত্তর অংশ, দেখুন এটা অনেক দিন আগে আমি আপনাদের বলেছিলাম যে পুলিশে যারা কাজ করে তার 90% মানুষ ভালো, তারা চাপের মুখে এই কাজটা করতে ভালো হন। আপনারা সেটা নিয়ে অনেকেই গালাগাল দিয়েছিলেন, কিন্তু পুলিশের নিচু তলা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তারা আমাকে পার্সোনালি ফোন করে বলেন, দাদা আমাদের করতে হয়, কি করব বলুন, না করলে চাকরিটা থাকবে না, সুন্দরবন কিংবা কালিম্পংয়ে ট্রান্সফার করে দেবো, আমার পরিবারটা ছাড়কার হয়ে যাবে, সেই জন্য আমাদের করতে হয়। কিন্তু আমরাও মেনে নিতে পারছি না, পাল্টান, আমরা জানি আপনারা আমাদের জন্য লড়াই করছেন। পুলিশের নিচু তলার ঠিক এই অ্যাটিটিউড আমাদের প্রতি। কয়েকজন উপর তলার জন্য এই কাণ্ড কারখানাগুলো তাদের করতে হতো চাপে পড়ে। কিন্তু কমিশন যেভাবে খেলছে, যেভাবে হাওয়া বদলাচ্ছে, তারাও বুঝতে পারছে যে ক্ষমতার পরিবর্তন সময়ের অপেক্ষার, ক্ষমতার পরিবর্তন হলে এদের কপালে যা দুঃখ আছে এরা চিন্তাও করতে পারছে না। ফলে তারা এখন উল্টো শিবিরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, তারা নিউট্রাল হওয়ার চেষ্টা করছে। আর যত চেষ্টা করছে তত কিন্তু ছটফটানি বাড়ছে। আর এর মাঝখানে কেকের উপর চেরি দেওয়ার মতো যে ঘটনা ঘটেছে সেটা দিদিমণির জন্য আরও মারাত্মক। কি, আপনার বাবা মা ভাইকে তা আমরা স্থির করব, এসআইআর পর্বে তথ্যগত অসঙ্গতি অর্থাৎ ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিরুদ্ধে আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট। শুধু সুপ্রিম কোর্ট নয়, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি এটা করেছেন। এটাই মামলা করা হয়েছিল। বারবার দিদিমণি যেটা স্টাইল, বিভিন্ন ওই ঘেঁষো মালগুলোকে দিয়ে, অশিক্ষিতগুলোকে দিয়ে, তোলাবাজগুলোকে দিয়ে মামলা করিয়ে দিয়ে ব্যাপারটাকে ডিলে করা, ঘেঁটে দেওয়া। আর আছেই তো শম্ভু নিশম্ভু সুপ্রিম কোর্টে, আমার আপনার ট্যাক্সের পয়সায় কোটি কোটি টাকা যারা পকেটে ভরছে তাদেরকে দিয়ে এইসব মামলা করিয়ে খুব করা হয়। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টও বুঝে গেছে। এতদিন সুপ্রিম কোর্টে খেলা হতো কি না, এই মামলাগুলো হলে তারপর তারিখ পে তারিখ হিয়ারিংই হতো না, আর হিয়ারিং হলেও তার রায়দান হতো না, পড়ে থাকতো। আর সেইটাকে কাজে লাগিয়ে দিদিমণি মাতব্বরি করে যেত। এখন মহামান্য সুপ্রিম কোর্টও বুঝে গেছে এই মাতব্বরি দিন শেষ করতে হবে, নাহলে গণতন্ত্রকে রক্ষা করা যাবে না, পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে না। তাই মহামান্য সুপ্রিম কোর্টে এইসব মামলা নিয়ে গেলে সপাটে আইনের থাপ্পড় মেরে বলছে ভাগো, এইসব মামলা শুনবো না। তাহলে এসআইআর ঘাঁটতে পারছে না। যে দলদাস প্রশাসন যাদেরকে দিয়ে এক্সটেন্ডেড দলের ভার্সানের মতো পুরো ভোট প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করা হতো, তারা শাস্তির মুখে পড়ছে। তারা আতঙ্কে হোক, ভয়ে হোক, ভক্তিতে হোক, তারা ভাবছে আমাকে এবার নিউট্রাল হতে হবে। যে চটিচাটা পুলিশ যাদেরকে দিয়ে এই অপকর্মগুলো করা হতো তারাই ফাঁস করে দিচ্ছে, আর আমরা কর্ম করতে পারছি না। তারা বুঝতে পারছে হাওয়া বদলাচ্ছে, সমীকরণ বদলাচ্ছে, রাজনৈতিক ক্ষমতার বদল সময়ের অপেক্ষা। আর সেটা যদি হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। তারাও নিউট্রাল হওয়ার চেষ্টা করছে। তাহলে তিনটে অস্ত্র যেটা দিয়ে এত কিছু অন্যায় করার পর, এত কিছু দুর্নীতি করার পর একটার পর একটা নির্বাচন পার করেছে, এবার 26-এর নির্বাচনটা তারা যদি নিউট্রাল হয়ে যায় দিদিমণি কি করে পার করবে? সুতরাং 3 অস্ত্রই যখন ধীরে 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 নিউট্রাল হয়ে যাচ্ছে, শিবির বদলাচ্ছে, দিদিমণি বুঝতে পারছে কত ধানে কত চাল। আর সেই জায়গা থেকে ভোটের আগে, খেলা শুরুর আগেই কার্যত সারেন্ডার করার জায়গায় চলে যাচ্ছে। কি বলবেন সামগ্রিক প্রসেস নিয়ে? দিদিমণি কি সত্যিই স্বস্তিতে আছে? দিদিমণি কি সত্যিই 26-এর নির্বাচন লড়ার জায়গায় আছে, নাকি এবার হো গিয়া খতম? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।